চল, তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পলিটি পড়ছিলাম, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা দেখছিলাম। তার মধ্যে আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 পড়েছি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পড়েছি, চার্টার অ্যাক্ট 1793 পড়েছি, চার্টার অ্যাক্ট 1813 পড়েছি, তাই তো? এই কটা মোটামুটি আমরা কভার করেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলো কি পড়া হয়েছে, রিভাইজ দেওয়া হয়েছে বাড়িতে? কেন? বন্ধ থাকলেই বা, তাহলে একটু পড়েছিস তো, মনে আছে নিশ্চয়ই। তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 কতগুলো উল্লেখযোগ্য পয়েন্ট বলতো? রেগুলেটিং অ্যাক্টের প্রথম যেটা ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতো বা রেগুলেট করতো। আর এই রেগুলেটিং অ্যাক্টের প্রথম যেটা হয়েছিল যে 1773-এ, ওই যে 76-এর যে মন্বন্তর, 1176 মন্বন্তরে দুর্ভিক্ষ আসে, তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরেকটু আগে থেকে বলবো যে না আরেকটু পরের থেকে বল। আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 কি কি ছিল আর কি, বৈশিষ্ট্য কি কি ছিল? মানে ধর, যেমন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট তৈরি করা হচ্ছে। কোথায় তৈরি করা হচ্ছে? কলকাতার ফোর্ট উইলিয়ামে। সুপ্রিম কোর্টে কতগুলো জাজ ছিল? 4টে, তার মধ্যে একজন চিফ জাস্টিস আর 3জন আদার জাজেস। প্রথম চিফ জাস্টিসকে স্যার এলিজা ইম্পে হচ্ছে ক্যালকাটা সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস। ওকে, আচ্ছা। আর রেগুলেটিং অ্যাক্টে আমরা কি কি দেখলাম? যে কোম্পানিকে কন্ট্রোল করছে কে? কোর্ট অফ ডাইরেক্টরস। ঠিক আছে, সেই সময় কতগুলো প্রেসিডেন্সি ছিল? 3টে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল, বম্বে এবং ম্যাড্রাস, 3খানা প্রেসিডেন্সি ছিল, এবং তাকে কন্ট্রোল করছে কে? কোর্ট অফ ডাইরেক্টরস। ওকে, আর কি দেখেছিলাম? যে সমস্ত ভারতের জন্য আইন তৈরি করছে হচ্ছে তোর গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য কতগুলো? 4জন। আর স্থানীয়ভাবে আইন তৈরি করছে কারা? গভর্নররা। বেঙ্গল এবং ম্যাড্রাস এবং বম্বের গভর্নররা স্থানীয় সমস্যার জন্য তারা আইন তৈরি করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেছিলাম যে কি হচ্ছে, ফাউন্ডেশন অফ সেন্ট্রাল লেজিসলেচারের সূত্রপাত করছে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে। হয়ে গেল রেগুলেটিং অ্যাক্ট। তাহলে এরপর কি হলো? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এ আমরা কি দেখতে পাচ্ছি? যে রেগুলেটিং অ্যাক্টসে যে সমস্ত ত্রুটি ছিল সেগুলোকে ঠিক করা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। তাহলে সেখানে কি দেখা যাচ্ছে যে আগে যেখানে কোম্পানিকে কন্ট্রোল করত, কোম্পানি দুটো মেন দিক, একটা যে পলিটিক্যাল আর একটা যে কমার্শিয়াল, এবং এই দুটোকেই কন্ট্রোল করতো কে? কোর্ট অফ ডাইরেক্টরস। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি হচ্ছে? কোম্পানির পলিটিক্যাল পার্টটা কন্ট্রোল করছে বোর্ড অফ কন্ট্রোল, আর কমার্শিয়াল পার্টটা কন্ট্রোল করছে যে কোর্ট অফ ডাইরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা 6, কোর্ট অফ ডাইরেক্টরসের সদস্য সংখ্যা 24। আমরা আগে দেখেছিলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে কোনো ভিটো পাওয়ার ছিল না, এখানে তাকে ভিটো পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। আগে দেখেছি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল 4, এখানে কমিয়ে 3 করে দেওয়া হয়েছে। তার মধ্যে একজন বলছে কমান্ডার ইন চিফ হবে। কমান্ডার ইন চিফকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন সদস্য। আর কি দেখতে পাচ্ছি আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্টে? আর কি দেখতে পাচ্ছি? কি রে শুভম, আর কি দেখতে পাচ্ছি? এত কিছু ছিল না। তাহলে এরপর কি আসে? চার্টার শব্দের অর্থ কি? সনদ বা অনুমতিপত্র। অর্থাৎ ব্রিটিশ ক্রাউন ভারতে নিজে শাসন করছে না, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দিয়েছে যে তোমরা ভারতে এসে শাসন করো আমার হয়ে। ঠিক আছে,
তাহলে চার্টার অ্যাক্ট 1793-তে কি হচ্ছে, 1793-তে বলছে কি যে এমন কিছু হচ্ছে না যে তাদের মেয়াদ আরো 20 বছরের জন্য বাড়িয়ে দিচ্ছে। আর কি বলছে যে এই ধর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কমান্ডার ইন চিফ, না না না, কমান্ডার ইন চিফ এবং গভর্নর এগুলোকে অ্যাপয়েন্ট বা নিয়োগ করতে গেলে ব্রিটিশ ক্রাউনের মতামত লাগবে, না হলে নিয়োগ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে দ্বৈত শাসন বেঙ্গলে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বেঙ্গলে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হয়। ওখানে কি রকম দ্বৈত শাসন ব্যবস্থা, একটা সাম্রাজ্যে দুটো মেন পিলার থাকে, একজন যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে আর একজন যে ট্যাক্স কালেক্ট করবে। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার দেখতে হচ্ছে বাংলার নবাব, আর রেভিনিউ বা ট্যাক্স কালেক্ট করতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই জন্য 1765-তে বেঙ্গলে ডুয়েল গভর্নমেন্ট চালু হয় এবং সেটা অ্যাবলিশড হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে। ঠিক আছে, তাহলে 1793-তে আমরা কি দেখলাম, 1793-তে আমরা দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেয়াদ 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আবার নেক্সট অ্যাক্ট কবে আসবে, 20 বছর পর 1813-তে। ঠিক আছে, 1813-তে আবার চার্টার্ড অ্যাক্ট আসছে, সেখানে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেয়াদ আরো 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে যে আগে যে ট্রেড মনোপলি ছিল সেই ট্রেড মনোপলিটাকে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। আগে যে ট্রেড মনোপলি ছিল শুধু দুটো জায়গা বাদ দিয়ে, একটা হচ্ছে টি ট্রেড আর একটা ট্রেড উইথ চায়না। চায়নার সাথে তারা আফিম বা ওপিয়ামের ট্রেড করত, এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ট্রেড মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা সমাপ্ত করে দেওয়া হচ্ছে 1800, হ্যাঁ টি ট্রেড আর ট্রেড উইথ চায়না, হ্যাঁ 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। ওকে, এবার আর কি বলা হচ্ছে, মেন দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট 1813, সেটা হচ্ছে বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 1 লক্ষ টাকা খরচ করতে হবে তারা যেখানে রাজত্ব করছে সেখানকার শিক্ষার উন্নতির জন্য, মেন একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি বলা হচ্ছে যে খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্ম প্রচার করার অনুমতি দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্ম প্রচার করার অনুমতি দেওয়া হয় চার্টার্ড অ্যাক্ট 1813 অনুসারে। ঠিক আছে, তাহলে চার্টার্ড অ্যাক্ট 1813 আমরা দেখেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি পত্র বা সনদ 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। তাহলে নেক্সট অ্যাক্ট কবে আসবে, 1833। ঠিক আছে, তার আগে একটু ম্যাপটা আমি এখানে ম্যাপ আঁকতে পারছিস? ঠিক আছে, চল তাহলে চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1833-তে আমরা দেখছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার বা অনুমতিপত্র বা সনদ আরো 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে, আরো 20 বছরের জন্য এটাকে বৃদ্ধি করা হচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট দেখছি যে আগের একটা আমরা দেখে এসেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ দিয়ে সমস্ত জায়গায় সেটাকে অ্যাবলিশড করে দেওয়া হয়। ঠিক আছে, দুটো জায়গা বাদ দিয়ে, একটা হচ্ছে টি ট্রেড আর একটা ট্রেড উইথ চায়না। এবার চার্টার অ্যাক্ট 1833-তে কি হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি ছিল সেটাকে পুরোপুরি অ্যাবলিশড করে দেওয়া হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ট্রেড মনোপলি ছিল সেটাকে পুরোপুরি অ্যাবলিশড করে দেওয়া হচ্ছে।
তাহলে আমরা দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মেনলি দুখানা কাজ করত, তাই না? একটা হচ্ছে পলিটিক্যাল, আর একটা হচ্ছে কমার্শিয়াল। ওকে, পলিটিক্যালটা দেখতো কে? বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। আর কমার্শিয়ালটা কে দেখছে? কোর্ট অফ ডাইরেক্টরস, ওকে, সিওডি, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার হচ্ছে 6 জন, আর কোর্ট অফ ডাইরেক্টরস এর সদস্য হচ্ছে 24 জন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। তাহলে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি অ্যাবলিশটি করে দেওয়া হয়, তাহলে ইস্ট ইন্ডিয়া বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডাইরেক্টরস, এটা অলরেডি তো লেখাই আছে, ওই জন্য শর্ট ফর্মে লিখেছে, ঠিক আছে। তাহলে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিটাকে অ্যাবলিশটি করে দেওয়া হয়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল যে পার্টটা, এটা কি আর কোনো ভ্যালু থাকবে? তার তো মনোপলি, ট্রেড মনোপলি মানে ট্রেডটা তো অ্যাবলিশটি হয়ে গেল, বন্ধই করে দেওয়া হলো। তাহলে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে 2 জায়গায় কাজ করছিল, তার মধ্যে কমার্শিয়ালটা কি আর সে কাজ করতে পারবে? করতে পারবে না। তার মানে তার কমার্শিয়াল যে পার্টটা ছিল, সেটা চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, শুধুমাত্র পলিটিক্যাল অ্যাফেয়ারটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখছে চার্টার অ্যাক্ট 1833-এর পর থেকে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন আসছে, পলিটিক্যালটা কন্ট্রোল কে করবে? আগে তো একজন কন্ট্রোল করছে পলিটিক্যাল, একজন কন্ট্রোল করছে কমার্শিয়াল, একজন বোর্ড অফ কন্ট্রোল, একজন কোর্ট অফ ডাইরেক্টরস, দুজনে মিলে কন্ট্রোল করছে। তাহলে এটা তো অ্যাবলিশ করে দেওয়া হলো, তাহলে কোর্ট অফ ডাইরেক্টরস এর কি হবে? ঠিক আছে, তখন কোর্ট অফ ডাইরেক্টরস এর কি করা হলো, যে বলা হলো তোমরা বোর্ড অফ কন্ট্রোলের সাথে মিলে কাজ করবে, তোমরা বোর্ড অফ কন্ট্রোলের সাথে মিলে কাজ করবে এবং ভারতের পলিটিক্যাল অ্যাফেয়ার্সটাই দেখবে, ঠিক আছে। এবং তাদের সদস্য সংখ্যা সেমই ছিল। যখন এরা একসাথে কাজ করছিল, এদের সদস্য সংখ্যা কোনোভাবেই কমানো হয়নি, আগেও যা ছিল এখনো তাই আছে, কিন্তু আগে এরা সেপারেট ভাবে কাজ করত, এখন এদেরকে মিলিয়ে দেওয়া হলো। অর্থাৎ চার্টার অ্যাক্ট 1833 অনুসারে বা এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পলিটিক্যাল অ্যাফেয়ার্সটা, সেটা কারা দেখবে? বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরসরা মিলে দেখবে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, বুঝবো? একটা জিনিস আমরা দেখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম কোন জায়গাটা অধিকার করেছিল? বেঙ্গলটা। কত সালে? 1757। তারপর তারা ক্যাপচার করে হচ্ছে মহীশূর। কত সালে? 99। ঠিক আছে, তারপর তারা ক্যাপচার করে হচ্ছে মারাঠা। কত সালে? 1818। 1818, ঠিক আছে। তারপর তারা ক্যাপচার করে হচ্ছে সিন্ধ। কত সালে? 1843। এরপর তারা ক্যাপচার করে হচ্ছে শিখ। কত সালে? 1848। ওকে, এবং সবার শেষ তারা ক্যাপচার করে আওয়াধ। কত সালে? হ্যাঁ, এটাকে আমি পাঞ্জাবও করে দিতে পারি। আওয়াধ হচ্ছে 1856, ঠিক আছে। এছাড়াও তার যে দুখানা পলিসি ছিল, একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি 1798,
আর হচ্ছে সত্য বিলোপ নীতি 1848, ঠিক আছে। এই দুটোর মাধ্যমে আরো অনেক রাজ্য এটাকে তারা অধিকার করে নেয়। ওকে, তাহলে এতটা তো বুঝতে পেরেছিস। ওকে, বুঝছি। তাহলে এতদিন আমরা দেখেছি, আমরা লাস্ট পড়েছি 1813 চার্টার অ্যাক্ট। তাহলে 1813 যখন চার্টার অ্যাক্ট করেছিলাম তখন মাত্র দুটো জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় ছিল, একটা হচ্ছে বেঙ্গল আর একটা হচ্ছে মহীশূর। এদিকে তোর বম্বে ম্যাড্রাসও ছিল, কিন্তু ওগুলো খুব ছোট। মেন যে টেরিটরি সেটা হচ্ছে বেঙ্গল আর একটা হচ্ছে মহীশূর। এত দূর তারা অধিকার করতে পেরেছিল, দুখানা টেরিটরি। কিন্তু যখন 1833 আসছে তখন কিন্তু একটা মারাঠা বিশাল সাম্রাজ্য তারা ক্যাপচার করে নিচ্ছে। মারাঠা বলতে কিন্তু শুধুমাত্র এইটুকু নিয়ে বোঝাচ্ছে না, মারাঠা এমনকি দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল, আর এদিকে প্রায় বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। মারাঠাদের হারানোর সঙ্গে সঙ্গে তারা নর্থ ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়া এবং কিছুটা সেন্ট্রাল ইন্ডিয়া পুরোটাই ক্যাপচার করে নিচ্ছে। তাহলে আমরা যদি একটু পয়েন্ট আউট করি, একটা রাফলি পয়েন্ট আউট করছি, ঠিক আছে। এরকম পুরো এই পোর্শনটা, কিছু কিছু অঞ্চল বাদ দিয়ে অবশ্যই, এরকম পুরো একটা পোর্শনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের আওতায় নিয়ে নিচ্ছে 1833 আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে আর এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার কোথায় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে হেডকোয়ার্টার ছিল হচ্ছে বেঙ্গলে, ঠিক আছে। অর্থাৎ এখানে কে বসতো? এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বসতো, তাই তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেডকোয়ার্টার ছিল বেঙ্গলে বা ক্যালকাটাতে, এবং এখানে কে বসতো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল বসতো, সে সমস্ত ভারতকে কন্ট্রোল করতো। ওকে, এবার 1833 আসার আগে পর্যন্ত শুধুমাত্র মহীশূর, বেঙ্গল আর ছোট দুটো ম্যাড্রাস আর বম্বে ছিল। কিন্তু যেই 1833 আসছে তখন মারাঠা একটা বিশাল সাম্রাজ্য ব্রিটিশদের অধীনে চলে আসছে। তাহলে সেটা কি সেটা কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে বলবো শুধু আমরা? তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পজিশনটার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। কারণ এই একটা আসার আগে ভারতবর্ষের খুব বেশি অংশ তারা ক্যাপচার করতে পারেনি, কিন্তু এই এক আসার পরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রায় হাফ অফ দ্য ইন্ডিয়ান পোর্শন তারা অলরেডি ক্যাপচার করে নিয়েছে। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভারতে যে হাইয়েস্ট পজিশন, যেটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটার নাম পরিবর্তন করে তারা কি করছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, কি করে হয়? একজন যে 1773 সালে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল প্রথম, সে এখন ওই পদে আছে? এতদিন কি সে বেঁচে থাকবে? ওদিকে প্রায় 30 বছর, এদিকে প্রায় 60 বছর বেঁচে, মানে এর বয়স তখন প্রায় তো হয়ে যাওয়া উচিত, মানে 110 বছর, ততদিন কি সে বেঁচে থাকবে? হ্যাঁ, কোনোদিনই থাকবে না। তাহলে যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিক। যদি বলা হয় ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, তাহলে কি হবে? লর্ড ক্লাইভ। যদি বলা হয় লাস্ট গভর্নর অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিংস। যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিংস। যদি বলা হয় লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, লর্ড উইলিয়াম বেন্টিক।
এতদূর আমরা পড়ছি, ঠিক আছে, বোঝা গেল? আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কে সাহায্য করতো? এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক সেরকম ভাবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে কে সাহায্য করবে? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল আমরা যখন চার্টার অ্যাক্ট 1813 পড়েছি তখন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার কত ছিল? 3 জন, কমিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এখন এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার কত আছে? এখনো পর্যন্ত 3 জন আছে। কিন্তু চার্টার অ্যাক্ট 1833 অনুসারে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা 3 থেকে বাড়িয়ে 4 করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 3 থেকে বাড়িয়ে 4 করে দেওয়া হচ্ছে। 4-এর মধ্যে যে চতুর্থ ব্যক্তি সে হচ্ছে অ্যাজ এ ল মেম্বার। চারের মধ্যে চতুর্থ ব্যক্তি সে হচ্ছেন একজন ল মেম্বার। ঠিক আছে, তার কোনো ভোটিং রাইট থাকবে না। তার কোনো ভোটিং রাইট থাকবে না, অর্থাৎ তাকে অ্যাড তো করা হলো কিন্তু সে আইন তৈরির ক্ষেত্রে বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে তার মতামত জানাতে পারবে না, অর্থাৎ ভোট কাস্ট করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? কি কারণ? পারবে না। ঠিক আছে, তাহলে চার্টার অ্যাক্ট 1833-তে আমরা দেখছি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হচ্ছে। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক, তাকে সাহায্য করার জন্য রয়েছে এক্সিকিউটিভ কাউন্সিল। তার সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 4 করা হচ্ছে। চতুর্থ ব্যক্তি হচ্ছে অ্যাজ এ ল মেম্বার। ঠিক আছে, কিন্তু তাকে কোনো ভোটিং রাইট দেওয়া হয়নি। যদি বলা হয় প্রথম ল মেম্বারকে, ফার্স্ট ল মেম্বার, যদি বলা হয় প্রথম ল মেম্বারকে, তাহলে হচ্ছে কি হবে? টি.বি. ম্যাকাওলে। প্রথম ল মেম্বারকে টি.ভি. ম্যাকাওলে, প্রথম ল মেম্বার টি.ভি. ম্যাকাওলে, তো টিউবারকুলোসিস ম্যাকাওলে। ঠিক আছে, না আমি জাস্ট বললাম, পুরো নাম কিন্তু ওটা নয়। হ্যাঁ, আমি টিভির ফুল ফর্মটা বললাম, মানে যেটা আমাদের রোগ হয় আর কি, সেটার কথা যদি মনে রাখতে পারিস আর কি। ঠিক আছে, কি বলছিস? তাহলে আসতে যাস। হ্যাঁ, না না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক, তাকে সাহায্য করার জন্য রয়েছে এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 4 করা হচ্ছে। চতুর্থ ব্যক্তি হচ্ছে অ্যাজ এ ল মেম্বার, তার কোনো ভোটিং রাইট নেই। আর প্রথম ল মেম্বার হচ্ছে টি.বি. ম্যাকাওলে। ঠিক আছে, টি.বি. ম্যাকাওলে। ঠিক আছে, মুছছি। ইউআই। ঠিক আছে, মুছলাম। আচ্ছা, আইন তৈরি কারা করবে? আইন তৈরি এতদিন কি দেখে এসছি, সমস্ত এই যে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করছে, সেই জায়গায় আইন তৈরি কে করবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল সারা দেশের জন্য করতো, আর স্থানীয় ক্ষেত্রে কারা তৈরি করতো?
গভর্নররা তৈরি করতো। তাহলে আমরা কি দেখেছি যে আইন তৈরির ক্ষেত্রে অর্থাৎ লেজিসলেচারের ক্ষেত্রে ইন্ডিয়ার জন্য আইন তৈরি কে করতো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এখানে কি হবে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলরা মিলে করতো, তাই তো? ওকে, এটা হচ্ছে ভারতের জন্য। আর যদি বলা হয় প্রভিন্সিয়াল বা প্রাদেশিক, বা কমার্শিয়াল যেটা ওটা তো তুলে দেওয়া হয়েছে, তাহলে রাজ্যগুলোর মধ্যে তার গভর্নর থাকবে। হ্যাঁ, না থাকার কি আছে? গভর্নররা তো দুটোই কাজ করছে। এক্সিকিউটিভ কাউন্সিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারা তো দুটো কাজ করতো আগে। তারা কোম্পানির পলিটিক্যাল দিকটাও দেখতো বা রাজনৈতিক দিকটাও দেখতো, আবার কোম্পানির তোর কমার্শিয়াল বা বাণিজ্য দিকটাও দেখতো। এরপরে বাণিজ্য দিকটা বন্ধ হয়ে গেল, তাহলে তুই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বল বা গভর্নর বল, তারা শুধুমাত্র এখন পলিটিক্যাল দিকটাই দেখবে বা রাজনৈতিক দিকটাই দেখবে, ব্যবসার দিকটা তো বাদই হয়ে গেল। ঠিক আছে, আগে ওরা দুটো দেখতো, এখন ওরা একটা দেখবে। ঠিক আছে, তাহলে এতদিন আমরা কি দেখে এসেছি, মানে এর আগের অনুযায়ী আমরা কি দেখে এসেছি, যে ভারতের জন্য আইন তৈরি করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখন ইন্ডিয়া, এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল, এবং প্রভিন্সিয়াল বা প্রাদেশিক বা স্থানীয়ভাবে, যেটা হচ্ছে বোম্বে এবং ম্যাড্রাস, এখানে আইন কারা তৈরি করবে? সেখানকার গভর্নররা। আইন তৈরি করবে, এটা আমরা দেখে এসেছি। কিন্তু চার্টার্ড অ্যাক্ট 1833 বলছে কি, যে সমস্ত ভারতের জন্য আইন তৈরি করবে একমাত্র গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। স্থানীয়ভাবে গভর্নররা আর কোনো আইন তৈরি করতে পারবে না। স্থানীয়ভাবে গভর্নররা আর কোনো আইন তৈরি করতে পারবে না। ভারতে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলেরই আছে, আইন এছাড়া আর কারণ নেই। তাহলে যে প্রভিন্সিয়াল লেজিসলেচার বা প্রাদেশিক আইনসভা, যেখানে গভর্নররা স্থানীয় সমস্যার জন্য আইন তৈরি করত, সেটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হলো, সেটাকে সমাপ্ত করে দেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি যে চার্টার অ্যাক্ট 1833 এটা হচ্ছে কি ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, কেন্দ্রীয়করণের অন্তিম ধাপ। আমরা দেখেছি রেগুলেটিং অ্যাক্টে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন বা ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সেন্ট্রাল লেজিসলেচার। আর আমরা চার্টার্ড অ্যাক্ট 1833 তে আমরা কি দেখছি? ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন, অর্থাৎ কেন্দ্রীয়করণের ওটা ছিল প্রথম ধাপ, আর এটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট 1833 কেন্দ্রীয়করণের অন্তিম ধাপ। বোঝা গেল? তাহলে এতদিন কি হতো? এতদিন কি হতো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন তৈরি করতো, সেটাকে কি বলা হতো? রেগুলেশন। এতদিন গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন তৈরি করতো, সেটাকে বলা হচ্ছে রেগুলেশন। কিন্তু এই আইনে কি বলা হচ্ছে? ভারতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন পাস করবে, সেটা যাবে ব্রিটেনে, এবং ব্রিটিশ পার্লামেন্ট সেই আইনটাকে যদি পাস করে, তখন সেটা আইনে পরিণত হবে এবং সেটাকে বলছে কি? অ্যাক্ট।
সেটাই কি বলছে, অ্যাক্ট বলছে। অর্থাৎ এই আইন আসার আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং এক্সিকিউটিভ কাউন্সিলরা যে আইন তৈরি করতো সেটাকে কি বলতো, রেগুলেশন। কিন্তু এই অ্যাক্ট আসার পরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন পাস করবে সেটা সঙ্গে সঙ্গে লাগু হবে না, সেটা আগে ব্রিটিশ পার্লামেন্টের কাছে যাবে, তারা যদি অ্যাপ্রুভ করে তখন সেটা লাগু হবে। সেই জন্য আইনটাকে কি বলা হচ্ছে, অ্যাক্ট বলা হচ্ছে। এর আগে কি হতো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং এক্সিকিউটিভ কাউন্সিল যে আইন পাস করেছে সেটাই লাগু হয়ে গেল, এটা আর ব্রিটিশ পার্লামেন্টে যেত না। সেই জন্য সেটাকে বলা হচ্ছে রেগুলেশন। যেহেতু এই অ্যাক্টের আসার পরে সেটা ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি, অ্যাক্ট। সেই জন্য বলা হচ্ছে অ্যাক্ট। ঠিক আছে, আগে বলা হতো রেগুলেশন, এখন বলা হচ্ছে অ্যাক্ট। ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম। তাহলে আমরা দেখছি যে 1833 আস্তে আস্তে যে ভারতবর্ষের অনেকটা জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার করে নিচ্ছে। 1833 আস্তে আস্তে অনেকটা ভারতবর্ষের অনেকটা জায়গা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার করে নিচ্ছে। তাহলে এই বেঙ্গল, বম্বে, ম্যাড্রাস এই তিনটে প্রভিন্স দিয়ে কি তাদের কাজ চলবে? কাজ চলবে না। সেই জন্য একটা নতুন প্রভিন্স তৈরি করা হচ্ছে। সেই জন্য একটা নতুন প্রভিন্স তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে আগ্রা। একটা নতুন প্রভিন্স তৈরি করা হচ্ছে যার নাম কি, আগ্রা। সেটা এস্টাবলিশ হচ্ছে 1834-এ, সেটা এস্টাবলিশ হচ্ছে 1834-এ। কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরসরা বলছে একটা প্রভিন্স তৈরি করতে গেলে, মানে আগ্রাতে একটা প্রভিন্স তৈরি করতে গেলে অনেক খরচ, সেটা অনেক, নতুন একটা প্রেসিডেন্সি বা একটা রাজ্য তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে আগ্রা। কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরসরা বলছে এখন আমরা যদি একটা আগ্রার ওখানে যদি একটা নতুন রাজ্য বা প্রেসিডেন্সি তৈরি করি সেটা আমাদের পক্ষে অনেক ব্যয়বহুল হবে। সেই জন্য 1834 সালে এটা তৈরি করা হলেও 1835-এর দিকে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। 1835-এর দিকে আগ্রা প্রেসিডেন্সিটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় নতুন একটা প্রেসিডেন্সি তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। অর্থাৎ আগ্রাটা হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে, এখানে আগ্রা তৈরি করা হয়েছিল কিন্তু সেটা কোর্ট অফ ডাইরেক্টরসের অসম্মতির জন্য সেটা তৈরি করা হয়নি। তার জায়গায় এরকম জায়গায় একটা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স তৈরি করা হচ্ছে মোটামুটি 1836 সাল নাগাদ। 1836 সাল নাগাদ, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি 1833-এর চার্টার অ্যাক্ট, ঠিক আছে। তাহলে 1833-এর চার্টার অ্যাক্ট আমরা কি দেখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার বা সনদ বা অনুমতি আরো 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হচ্ছে। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা 3 থেকে বাড়িয়ে 4 করা হচ্ছে। 4 জন হচ্ছে ল মেম্বার, প্রথম ল মেম্বার হচ্ছে টিভি ম্যাকাউলে, ঠিক আছে। অন্যদিকে দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি শেষ করে দেওয়া হচ্ছে এবং বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরসরা দুজনে মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো তারা কন্ট্রোল করছে। আর কি দেখলাম যে এই চার্টার অ্যাক্ট 1833 অনুসারে যে প্রভিন্সিয়াল লেজিসলেচার সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে বা সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয়করণের অন্তিম ধাপ প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। এখন যে আমরা দেখি সেন্ট্রাল পাওয়ার একটা সেন্ট্রালের যে একটা প্রভুত্ব সেটার সূত্রপাত করেছিল রেগুলেটিং অ্যাক্ট, সেটার অন্তিম ধাপ হচ্ছে চার্টার অ্যাক্ট 1833, ওকে। আর দেখলাম কি একটা নতুন প্রভিন্স তৈরি করা হচ্ছে আগ্রা, যদিও পরবর্তীকালে সেটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল চার্টার অ্যাক্ট 1833। এরপরে কোন অ্যাক্ট আসবে? 1853। কত আসলো?
1853। ওকে, তাহলে এবার চার্টার অ্যাক্ট 1853 কি হবে বল তোরা, বল। এটা করে ছেড়ে দেবো, এইটা করে ছুটি, এইটা করে ছুটি, বল বল। 2 বছরের জন্য বাড়বে। হুম, কুড়ি তো বছরের জন্য বাড়বেই, কারণ আগেটা 33 ছিল, এবারটা 2 বছরের। না, এখানে আর যেরকম ভাবে আমরা দেখে এসেছিলাম প্রত্যেকটা চার্টার অ্যাক্টে বলা হচ্ছিল তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেয়াদ 20 বছরের জন্য বৃদ্ধি করা হচ্ছে। এখানে আর এরকম কিচ্ছু বলেনি, অর্থাৎ এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট যে কোনো সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে। ঠিক আছে, এখানে তাদের অনুমতিপত্র যে একটা এক্সটেন্ড করার একটা প্রবণতা চলছিল সেটা 1853-তে সেটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে সেটা কিচ্ছু বলা হচ্ছে না। এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে তারা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে নেবে। ওকে ওকে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল কে করছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল কে করছে? বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরস। কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরস এর সদস্য সংখ্যা ছিল কত? 24। সেটা থেকে কমিয়ে করে দিচ্ছে 18, সেটা থেকে কমিয়ে 18 করে দিচ্ছে। ওকে, দেখ 1853 আস্তে আস্তে সিন্ধ চলে আসছে, আবার পাঞ্জাবও চলে আসছে, মানে এই লাইনটা প্রায় পুরোপুরি ভারতবর্ষটাকে ক্যাপচার করে নিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1853 আস্তে আস্তে পুরো বেঙ্গল এখান থেকে শুরু হয়ে বেঙ্গল, এদিকে ম্যাড্রাস, মহীশূর, বম্বে, মারাঠা, এদিকে সিন্ধ, এদিকে পাঞ্জাব, মানে প্রায় 70% ভারতবর্ষটাকেই পুরোপুরি ক্যাপচার করে নিচ্ছে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবারে এত বড় একটা প্রভিন্সের জন্য কি করছে, যে গভর্নর জেনারেল যে ইন্ডিয়া ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার কাছে আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রভিন্স ছিল এখনো পর্যন্ত। বম্বে ছিল, ম্যাড্রাস ছিল, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ছিল, আর ছিল কি বেঙ্গল, তাই তো? প্রত্যেকটা জায়গায় আলাদা করে একজন গভর্নর ছিল, তাই না? প্রত্যেকটা জায়গায় আলাদা করে একটা গভর্নর ছিল। বেঙ্গলে কি ছিল? বেঙ্গলের দায়িত্ব কে সামলাচ্ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নিজেই। অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বসছে কোথায়? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বসছে হচ্ছে বেঙ্গলে। সে বেঙ্গলটাকেও দেখছে, আবার সমস্ত ভারতবর্ষটাকেই দেখছে। কিন্তু 1853 সালের দিকে এত বড় ভারতবর্ষের 1853 সালের দিকে এত বড় ভারতবর্ষটাকে এবং তার সঙ্গে বেঙ্গলটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার একার পক্ষে সম্ভব হয়নি চালানো। সেই জন্য সে কি করছে, বেঙ্গলেও একজন গভর্নর অ্যাপয়েন্ট করে দিচ্ছে। সেই জন্য বেঙ্গলটাকেও দেখার জন্য একজন গভর্নর অ্যাপয়েন্ট করে দিচ্ছে। কেন? কারণ এত বড় ভারতবর্ষের সাথে বেঙ্গলটাকে আর আলাদাভাবে দেখার তার টাইম হচ্ছিল না। সেই জন্য কি করছে, সে বেঙ্গলটাকে দেখার জন্য আলাদা করে একটা গভর্নর অ্যাপয়েন্ট করে দিচ্ছে। অর্থাৎ চার্টার অ্যাক্ট 1853 অনুসারে বম্বেতে একটা গভর্নর ছিল, ম্যাড্রাসে একটা গভর্নর ছিল, নর্থ ওয়েস্টার্নে একটা গভর্নর ছিল এবং বেঙ্গলেও একটা গভর্নর ছিল। ঠিক আছে, এবং সবাইকে কন্ট্রোল কে করবে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সবাইকে কন্ট্রোল কে করবে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিক। শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিক। শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলেছি, শেষ উইলিয়াম বেন্টিক। তো হ্যাঁ, যদি বলা হয় প্রথম
গভর্নর জেনারেল অফ বেঙ্গল তখন ওয়ারেন হেস্টিংস। যদি বলা হয় শেষ গভর্নর অফ বেঙ্গল তখন আবার ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, না শেষ কথা আমি বলছি এটা করে শেষ ছুটি দেবো, আমি শেষ বলিনি তো এটা এখনো। চল কি করি বাড়িতে গিয়ে, পুজো তো হবে সেই রাত্রিবেলা, শুয়ে আবার উঠবি। ভালো লাগছে, মাথা খুব যন্ত্রণা করছে। এই লাইটটা যখন থেকে এসেছি লাইটটা একদম মুখের উপরে পড়েছে। তো তুই এদিকে চলে আসতে পারতিস। তো ওষুধ খেয়ে নে। ওষুধ খাবো না। ও তুই তো জলই খাবি না। পুজো তো হবে সেই রাত 12টার সময়। ও 6টা, ও আচ্ছা, তাও ভালো। তাহলে বাড়িতে গিয়ে, এখন বাজে হচ্ছে 5টা, বাড়িতে গিয়ে এখন জল ঢালবি। হ্যাঁ, জল ঢালবি, ব্যাস তাহলেই হোক। যাই হোক, তারপর ঘুমাবি। আচ্ছা, ভারতটাকে কন্ট্রোল করছে কে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাকে সাহায্য করছে কে? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সংখ্যা কত? 4 মধ্যে ফোর্থ যে মেম্বার, সেটাকে ল মেম্বার। তার কি কোনো ভোটিং রাইট ছিল? আর প্রথম ল মেম্বারকে টিভি ম্যাকাওলে। টি.বি. ম্যাকাওলে। টিবি মানে কি? টিউবারকুলোসিস। টিবি রোগ হয় না, যে বুকে কাশি হলে 21 দিন না কতদিন আমার যদি কাশি হয় তখন টিভির একটা টেন্ডেন্সি থাকে, হবেই না এমন কোনো বিষয় নেই, একটা প্রবণতা থাকে, তাই না? তাহলে কি মনে করবি যে টিভি একটা রোগ হয়, তার সাথে ম্যাকাওলে অ্যাড করে দিবি। টি.বি. ম্যাকাওলে। সে হচ্ছে প্রথম ল মেম্বার, কিন্তু তার কোনো ভোটিং রাইট নেই। কিন্তু চার্টার অ্যাক্ট 1853 তে কি করা হচ্ছে? তাকে ভোটিং রাইট দেওয়া হচ্ছে। তাকে কি রাইট দেওয়া হচ্ছে? তাকে চার্টার অ্যাক্ট 1853 তে ল মেম্বারকে ভোটিং রাইট দেওয়া হচ্ছে, যেটা 1833 তে ছিল না। ওকে, প্রথম ল মেম্বার টি.বি. ম্যাকাওলে। ঠিক আছে, ওকে। ভারতকে কন্ট্রোল কে করছে? তাকে সাহায্য করছে কে? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার কত? তার মধ্যে একজন হচ্ছে ল মেম্বার। ল মেম্বারের কি আগে কোনো ভোটিং রাইট ছিল? কিন্তু চার্টার অ্যাক্ট 1853 তে ল মেম্বারকে ভোটিং রাইট দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এতদিন পর্যন্ত অর্থাৎ চার্টার অ্যাক্ট 1853 আসার আগে পর্যন্ত আইন কারা তৈরি করতো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলর মিলে আইন তৈরি করছে, তাই না? সেই আইনটাকে বলবৎ কে করছে? অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল আইনও তৈরি করছে, আবার বলবৎ করছে। অর্থাৎ তারা লেজিসলেচারের কাজও করছে, আবার এক্সিকিউটিভেরও কাজ করছে, তাই না? করছে তো। কিন্তু চার্টার অ্যাক্ট 1853 তে একটা মিনি পার্লামেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, মিনি পার্লামেন্ট তৈরি হচ্ছে, যেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার এক্সিকিউটিভ কাউন্সিল অর্থাৎ 4 জন, এবং কমান্ডার ইন চিফ
ঠিক আছে, কমান্ডার ইন চিফ প্লাস এটা তো রয়েছে প্লাস চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তখন কোথায় ছিল? কলকাতায়। কোথায়? কবে প্রতিষ্ঠা হয়? কবে প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, না না, খাতা দেয় কেন? কবে প্রতিষ্ঠা হয়? কত 84? আমি কত পড়ছি? প্রথম চিফ জাস্টিস তাহলে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মানে ক্যালকাটা। আদার জাজ অফ সুপ্রিম কোর্ট, আদার জাজ অফ সুপ্রিম কোর্ট। ওরা সুপ্রিম কোর্টে আমরা কি জানি, 3 জন ছিল আদার জাজ আর 1 জন হচ্ছে চিফ জাস্টিস, তাহলে এই 3 জনের মধ্যে 1 জন। ওকে, আর প্রভিন্স কতগুলো ছিল বা প্রেসিডেন্সি কতগুলো ছিল? কতগুলো প্রেসিডেন্সি ছিল? কি কি? বেঙ্গল, বেঙ্গল, ম্যাড্রাস, বম্বে। নতুন একটা প্রেসিডেন্সি তৈরি হয়েছে না, নাম কি? নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। ঠিক আছে, তাহলে এখানে কতজন হচ্ছে? গভর্নর জেনারেল 1, তার এক্সিকিউটিভ কাউন্সিল 4, কমান্ডার ইন চিফ 1, কতজন হচ্ছে? 6। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ক্যালকাটা, আদার জাজ অফ সুপ্রিম কোর্ট ক্যালকাটা, 1 জন বেঙ্গল থেকে, 1 জন ম্যাড্রাস থেকে, 1 জন বম্বে থেকে, 1 জন নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স থেকে। কতজন? 6 জন। হ্যাঁ, 3 জনের মধ্যে যে কোনো 1 জন বললাম না, সুপ্রিম কোর্টে 3 জন আদার জাজ, 1 জন চিফ জাস্টিস। আমি কি বললাম, এই 3 জনের মধ্যে যে কোনো 1 জন এখানে থাকবে। ঠিক আছে, তাহলে কতজন হচ্ছে? এখানে 6 জন, এখানে টোটাল কতজন? টোটাল হচ্ছে কতজন? 12 জন। তাহলে এই 12 জনকে নিয়ে কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? আইনসভা তৈরি হচ্ছে। এই 12 জনকে নিয়ে কি তৈরি হচ্ছে? আইনসভা তৈরি হচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? গভর্নর জেনারেল গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, গভর্নর জেনারেল লেজিসলেটিভ মানে আইনসভা, বা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, বা ইন্ডিয়ান, বা এটাকে কি বলা হচ্ছে? মিনি পার্লামেন্ট। কি বলা হচ্ছে? মিনি পার্লামেন্ট। তারে এতদিন পর্যন্ত আমরা এই অ্যাক্ট আসার আগে আমরা দেখে এসেছি, আইন তৈরি হোক বা সেই আইনটাকে বলবৎ করা হোক, সেটা কারা করতো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলরা মিলে। কিন্তু চার্টার অ্যাক্ট 1853 পরে কি হচ্ছে? আইন কারা তৈরি করছে, এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আইন তৈরি একজন করবে, সেই আইনটাকে বলবৎ আর একজন করবে, অর্থাৎ যে পাওয়ারটা সেটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আইন তৈরি কারা করবে? গভর্নর জেনারেল, তার এক্সিকিউটিভ কাউন্সিল এবং গভর্নর ইন চিফ, এদিকে 6 জন। অন্যদিকে চিফ জাস্টিস, আদার জাজ অফ সুপ্রিম কোর্ট, বেঙ্গল, ম্যাড্রাস, বম্বে এবং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, এদিকে 6 জন, এদিকে 6 জন, টোটাল 12 জন মিলে সমস্ত ভারতের জন্য আইন তৈরি করবে। এবং এই 12 জন
যে জায়গাটায় বসবে, যে জায়গাটায় বসে আইন তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল বা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ যেখানে ভারতের জন্য আইন তৈরি করা হচ্ছে, অর্থাৎ ভারতের আইনসভা। ঠিক আছে, এটাকে অনেকে মিনি পার্লামেন্ট বলে থাকে, অর্থাৎ যেখানে আইন তৈরি হয়। ঠিক আছে, লেজিসলেটিভ মানে আইনসভা, অর্থাৎ এই 12 জন ব্যক্তি মিলে আইন তৈরি করবে। ঠিক আছে, সেই আইনটাকে বলবৎ কারা করবে? এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। আগে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ দুটো কাজই করতে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল, কিন্তু এই আইন আসার পর আইন তৈরি করছে এই কজন 12 জন মিলে, সেটাকে বলবৎ অর্থাৎ এক্সিকিউট করছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল। অর্থাৎ এখানে সেপারেশন অফ পাওয়ার হচ্ছে, অর্থাৎ এখানে পাওয়ারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, এই যে প্রত্যেকটা প্রভিন্স থেকে একজন ব্যক্তি যে আসবে আইনসভায়, তার মানে লোকাল একজন রিপ্রেজেন্টেশন থাকলো, মানে যদি কোনো লোকাল সমস্যা হয় তারা সেখানে এসে বলতে পারবে, আমার হয়ে কথা বলার একজন, আইনসভাতে কথা বলার একজন লোক পাওয়া গেল। ঠিক আছে, অর্থাৎ একটা পয়েন্ট কি হচ্ছে, সেপারেশন অফ পাওয়ার হচ্ছে, আর একটা পয়েন্ট কি হচ্ছে, যে লোকাল রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা? বুঝছি, ঠিক আছে। না না, আর একটা পয়েন্ট আছে, জাস্ট হয়েছে। তাহলে এবার হচ্ছে, আরে এটা ইন্টারেস্টিং পয়েন্ট। চল, আচ্ছা, আমরা তো ইউপিএসসি নাম শুনেছি না? ইউপিএসসি মাধ্যমে কি হয়? আইএএস আইপিএস হয় না? মানে একজন সিভিল সার্ভেন্ট হবে, তাই না? ইউপিএসসির মাধ্যমে কি হবে? একজন সে সিভিল সার্ভেন্ট হবে। কি হবে? সিভিল সার্ভেন্ট হবে। সিভিল সার্ভেন্ট হবে। তাহলে যদি বলা হয় এই সিভিল সার্ভেন্টের সূত্রপাত কোথা থেকে হচ্ছে, ঠিক আছে? সিভিল সার্ভেন্ট দু প্রকারের। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় দু প্রকার সিভিল সার্ভেন্ট ছিল। একটা হচ্ছে কোভিনেন্টেড, আর একটা হচ্ছে আনকোভিনেন্টেড। একটা কি? একটা হচ্ছে আনকোভিনেন্টেড। কোভিনেন্টেড মানে হচ্ছে চুক্তিবদ্ধ আমলাতন্ত্র। চুক্তিবদ্ধ, কোভিনেন্টেড মানে চুক্তিবদ্ধ আমলাতন্ত্র। আর যদি বলা হয় আনকোভিনেন্টেড, তাহলে অচুক্তিবদ্ধ আমলাতন্ত্র। ঠিক আছে, ওকে। সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে কোভিনেন্টেড ছিল হাইয়েস্ট, একটা হাইয়েস্ট পদ, আর আনকোভিনেন্টেড ছিল একটা লোয়ার পদ। মানে হয় না, ডাব্লিউবিসিএস আমরা যখন পরীক্ষা দিই তখন গ্রুপ এ বি সি ডি হয়। গ্রুপ এ বি হচ্ছে একটু হায়ার পদ ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, গ্রুপ সি ডি হচ্ছে লোয়ার পদ। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে কোভিনেন্টেড হচ্ছে একটা হাইয়েস্ট পদ, আর আনকোভিনেন্টেড হচ্ছে একটা লোয়ার পদ। ঠিক আছে, এই যে সিভিল সার্ভেন্টের আমলাতন্ত্র, আমলাতন্ত্র, আর একটা হচ্ছে অচুক্তিবদ্ধ আমলাতন্ত্র। ঠিক আছে, ওকে। তাহলে এই যে সিভিল সার্ভেন্ট, যেটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা কোভিনেন্টেড, একটা হচ্ছে আনকোভিনেন্টেড, এখানে কিন্তু প্রথম অবস্থায় ভারতীয়দের কোনো সুযোগই ছিল না। প্রথম অবস্থায় ভারতীয়রা এই পরীক্ষাতে বসতেই পারত না, কিন্তু 1793-তে লর্ড কর্নওয়ালিস, 1793-তে লর্ড কর্নওয়ালিস
প্রথম আনকনভিনিয়েন্টেড পদ অর্থাৎ সিভিল সার্ভেন্টের যেটা লোয়ার পদ সেখানে ভারতীয়দের বসার সুযোগ করে দেয়। 1793-তে লর্ড কর্নওয়ালিস ভারতীয়দের সিভিল সার্ভেন্টের যেটা লোয়ার পদ অর্থাৎ আনকনভিনিয়েন্টেড যে পদগুলো সেখানে লর্ড কর্নওয়ালিস ভারতীয়দের বসার সুযোগ করে দিচ্ছে। সেই জন্য আমরা লর্ড কর্নওয়ালিসকে আমরা কি বলি, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সেই জন্য লর্ড কর্নওয়ালিসকে আমরা বলি ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে, সেই জন্য লর্ড কর্নওয়ালিসকে বলি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। অর্থাৎ সিভিল সার্ভেন্টের দুটো ভ্যারিয়েন্ট, একটা যে কনভিনিয়েন্টেড আর একটা হচ্ছে আনকনভিনিয়েন্টেড। কনভিনিয়েন্টেড হচ্ছে হায়ার পদ, আনকনভিনিয়েন্টেড হচ্ছে লোয়ার পদ। লোয়ার পদে ভারতীয়দের প্রথম অ্যাপিয়ারেন্স হয় 1793-তে লর্ড কর্নওয়ালিসের হাত ধরে। সেই জন্য লর্ড কর্নওয়ালিসকে আমরা বলছি কি ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। কিন্তু যেটা হায়ার পদ, সিভিল সার্ভেন্টের যেটা হায়ার পদ অর্থাৎ কনভিনিয়েন্টের যে পদটা, সেই পদটা ভারতীয়দের জন্য উন্মুক্ত হয় চার্টার অ্যাক্ট 1853 অনুসারে। সেই পদটা ভারতীয়দের জন্য উন্মুক্ত হয় চার্টার অ্যাক্ট 1853 অনুসারে। এবং কিভাবে এই কনভিনিয়েন্টেড পদে ভারতীয়রা অ্যাপিয়ার হবে তার জন্য বলা হচ্ছে একটা ওপেন এক্সামিনেশনের একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, একটা ওপেন এক্সামিনেশন হবে, সবাই বসবে, সেখানে ইউরোপীয়রা বসবে, ভারতীয়রা বসবে, যে পাস করবে সে চাকরি পাবে। একটা ওপেন একটা সিস্টেম, যেটা আমরা বর্তমানকালে দিই না, যেখানে আমরা যে কম্পিটিটিভ এক্সাম দিই গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে, সেখানে ধনী দরিদ্র, তার কাস্ট কি, তার জাতি কি, সে ফর্সা না কালো, কিচ্ছু দেখা হয় না। ঠিক আছে, যার তার মেরিট দেখা হয়, সে যদি কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে সে চাকরি পাবে। ঠিক সেরকম ভাবে এখানে বলা হচ্ছে একটা ওপেন সিস্টেম করা হবে, এক্সাম নেওয়া হবে, যারা সেই পরীক্ষায় পাস করবে তারাই কনভিনিয়েন্টেড সিভিল পদে তারা চাকরি করতে পারবে। ঠিক আছে, সেই জন্য তারা কিভাবে কি করা যেতে পারে, একটা কমিটি গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কমিটি গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে সেই কমিটির নাম কমিটি অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই কমিটির নাম কিভাবে ভারতীয়দের কনভিনিয়েন্টেড পদে একটা ওপেন সিস্টেমের মাধ্যমে এক্সাম নেওয়া যায়, সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিটি তৈরি করছে যার নাম হচ্ছে কমিটি অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এবং এটার চেয়ারম্যান ছিল হচ্ছে কে, টিভি ম্যাকাউলে। এটার চেয়ারম্যান টিভি ম্যাকাউলে। যেহেতু এই কমিটিটার চেয়ারম্যান হচ্ছে টিভি ম্যাকাউলে, সেই জন্য এই কমিটিটাকে ম্যাকাউলে কমিটি বলা হয়ে থাকে। ম্যাকাউলে কমিটিও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর যদি বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টকে, যদি বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, তাহলে কি হবে অ্যান্সার? ফার্স্ট ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, প্রথম ভারতীয় যে সিভিল সার্ভেন্ট হয়েছিল সেটা কে? বাঙালি। নাম কি? প্রথম ভারতীয় যে সিভিল সার্ভেন্ট হয়েছিল, প্রথম ভারতীয় যে সিভিল সার্ভেন্ট হয়েছিল তার নাম কি? নাম কি? প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ হয় আর কি, কেউ একজন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম, যদি বলা হয় প্রথম ভারতীয় সিভিল সার্ভেন্ট, তাহলে হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, 1863। ঠিক আছে, প্রথম ভারতীয় সিভিল সার্ভেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে হয়েছিল। ঠিক আছে, কবে হয়েছিল? 1863। ওকে, তাহলে আমরা চার্টার্ড অ্যাক্ট 1853 তে কি কি পড়লাম?
চার্টার্ড অ্যাক্ট 1853 আমরা কি কি বললাম? প্রথম আমরা কি দেখলাম যে আগে যেগুলো ছিল যে 20 বছর করে বৃদ্ধি করা হচ্ছে, এখানে সেরকম কিচ্ছু বলা হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে যে কোনো টাইম ব্রিটিশ গভর্নমেন্ট ক্ষমতা তার হাতে নিয়ে নেবে। ওকে, আর কি দেখলাম? যে বোর্ড অফ ডাইরেক্টরসের মেম্বার সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করে দেওয়া হচ্ছে। আর কি দেখলাম? যে সমস্ত ভারত থেকে কন্ট্রোল কে করতো? সমস্ত ভারতকে কন্ট্রোল কে করতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং বিভিন্ন 4টে যে প্রভিন্স ছিল সেখানে গভর্নররা কন্ট্রোল করতো। কিন্তু বেঙ্গলে এবং সমস্ত ভারতে কন্ট্রোল কে করছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, কিন্তু 1853 আস্তে আস্তে প্রায় 70% ইন্ডিয়াই ব্রিটিশদের অধীনে চলে যাচ্ছে। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার ভারত সমেত আর বেঙ্গলকে একা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, সেই জন্য সে নতুন একটা গভর্নর অ্যাপয়েন্ট করে বেঙ্গলের জন্য। আর কি দেখলাম? যে ল মেম্বারকে এখানে ভোটিং রাইট দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কি দেখলাম? যে আগে আমরা দেখতাম যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ দুটো পাওয়ারই একজন মিলে কাজ করতো, কিন্তু এখানে পাওয়ারটাকে সেপারেট করা হচ্ছে এবং একটা মিনি পার্লামেন্ট তৈরি করা হচ্ছে যার সদস্য হচ্ছে টোটাল 12 জন, ঠিক আছে। আর কি দেখলাম? যে সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে যেটা হায়ার পদ, যেটাকে আমরা কোভিনিয়েন্টেড পদ বলছি বা চুক্তিবদ্ধ আমলা বলছি, সেখানে ভারতীয়দের প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং তার জন্য যে কমিটি তৈরি করা হয় তার নাম হচ্ছে কমিটি অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যার চেয়ারম্যান টি.বি. ম্যাকাউলে। সেই জন্য এই কমিটিটাকে বলা হচ্ছে ম্যাকাউলে কমিটি। আর প্রথম ভারতীয় সিভিল সার্ভেন্ট হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি হয়েছিলেন 1863 সালে। ওকে, তাহলে আমাদের কমপ্লিট হলো দ্য ক্রাউন রুল, সরি কোম্পানি রুল। কোম্পানি রুল অর্থাৎ 1773 থেকে শুরু করে 1853 পর্যন্ত যে কোম্পানি রুল চলছিল সেটা আমাদের কমপ্লিট হলো। ওকে, তাহলে শুরু করি ক্রাউন রুল।